পৃষ্ঠা 147। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 2। প্রশ্নমান 3। 1. বঙ্কিমচন্দ্রের ইতিহাস ও রোম্যান্স আশ্রয়ী উপন্যাস সম্পর্কে আলোচনা করো। উত্তর: বাংলা কথা সাহিত্যকে বঙ্কিমচন্দ্রই প্রথম সৌন্দর্য ও শিল্প সার্থকতা দান করেছিলেন। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর ও রাজসিংহ তাঁর ইতিহাস ও রোম্যান্স আশ্রয়ী উপন্যাসের পর্যায়ে পড়ে। মোগল ও পাঠানের দ্বন্দ্বের প্রেক্ষাপটে রচিত দুর্গেশ নন্দিনী একটি রোম্যান্স জাতীয় রচনা। নবকুমার, মতি বিবি, কপালকুণ্ডলা ত্রিকোণ প্রেম কাহিনীকে কেন্দ্র করে রচিত কপালকুণ্ডলা একটি বিশুদ্ধ রোম্যান্স। শৈবলিনীর অতৃপ্ত কামনার বিশ্বঘাতী বিধ্বংসী রূপ লক্ষ্য করা যায় চন্দ্রশেখর উপন্যাসে। এর সঙ্গে উপন্যাসটিতে যুক্ত হয়েছে মীর কাসিম ও দশমী বেগমের ঐতিহাসিক প্রসঙ্গ। রাজসিংহ হল বঙ্কিমচন্দ্রের একমাত্র বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস, যা তিনি নিজেও স্বীকার করেছেন। প্রশ্ন 2. বাংলা কথা সাহিত্যে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। উত্তর: তারকনাথ গঙ্গোপাধ্যায় অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন 1874 খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর স্বর্ণলতা দন্তে শয়বফলা মধ্যে নয় রেফ ল তয়াকার স্বর্ণলতা উপন্যাসের মাধ্যমে। 19 শতকের গ্রাম বাংলার পটভূমিতে একান্নবর্তী পরিবারের গার্হস্থ্য জীবনের পরিচয় এই উপন্যাসে তুলে ধরেছেন তারকনাথ। সামাজিক পারিবারিক এই কাহিনীর বর্ণনায় তারকনাথ যেভাবে বাস্তবতা ফুটিয়ে তুলেছেন, সেকালের বিচারে তা সত্যিই অভিনব। স্বর্ণলতা ছাড়া তারকনাথ আরও কয়েকটি উপন্যাস ও গল্প গ্রন্থ লিখেছেন। সেগুলি হল ললিত সৌদামিনী 1882 খ্রিস্টাব্দ, হরিষে বিষাদ 1887 খ্রিস্টাব্দ, 3টি গল্প 1889 খ্রিস্টাব্দ এবং অদৃষ্ট 1891 খ্রিস্টাব্দ। তারকনাথ গঙ্গোপাধ্যায়ের এই রচনাগুলি সমকালে প্রভূত জনপ্রিয়তা লাভ করেছিল। প্রশ্ন 3. বাংলা কথা সাহিত্যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো। উত্তর: ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় উদ্ভট কল্পনাকে আশ্রয় করে বাংলা সাহিত্যে এক অদ্ভুত রসের আমদানি করেন। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় সর্বসাকুল্যে 5টি উপন্যাস রচনা করেছেন। সেগুলি হল কঙ্কাবতী 1299 বঙ্গাব্দ, সেকালের কথা 1301 বঙ্গাব্দ, ফোকলা দিগম্বর 1307 বঙ্গাব্দ, ময়না কোথায় 1311 বঙ্গাব্দ ও পাপের পরিণাম 1315 বঙ্গাব্দ। তার গল্প সংকলন 4টি: ভূত ও মানুষ 1897 খ্রিস্টাব্দ, মুক্তামালা 1901 খ্রিস্টাব্দ, মজার গল্প 1904 খ্রিস্টাব্দ ও ডমরুচরিত 1923 খ্রিস্টাব্দ। প্যারা: বাস্তব অবাস্তব, সম্ভব অসম্ভব সব একাকার করে দেওয়া কঙ্কাবতী উপন্যাসটি প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের একটি নতুন দিকের সূচনা হয়। ডমরুর নামক এক ডমরুধর ডমরুধর নামক এক চরিত্রের অভিজ্ঞতার ভিত্তিতে 7টি সরস গল্প সংবলিত হয়েছে লেখকের ডমরুচরিত 1923 খ্রিস্টাব্দ গ্রন্থে। ত্রৈলোক্যনাথের আশ্চর্য সৃষ্টি ডমরুচরিত বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। প্রশ্ন 4. রবীন্দ্রনাথের ইতিহাস নির্ভর এবং সামাজিক উপন্যাসগুলির পরিচয় দাও। উত্তর: ইতিহাস নির্ভর উপন্যাস রবীন্দ্রনাথের এই পর্যায়ে 2টি উপন্যাস হল বৌঠাকুরানীর হাট 1883 খ্রিস্টাব্দ ও রাজর্ষি 1887 খ্রিস্টাব্দ। ত্রিপুরা রাজবংশের এক বিশেষ সমস্যা নিয়ে রচিত হয়েছে রাজর্ষি, আর বাংলাদেশের ধূপঘাটের রাজা
প্রতাপাদিত্যের কাহিনী নিয়ে রচিত হয়েছে বৌঠাকুরানীর হাট উপন্যাসটি। সামাজিক উপন্যাস। চোখের বালি 1903 খ্রিস্টাব্দ, নৌকাডুবি 1906 খ্রিস্টাব্দ, যোগাযোগ 1929 খ্রিস্টাব্দ হল রবীন্দ্রনাথের 3টি সামাজিক উপন্যাস। চোখের বালি উপন্যাসে রবীন্দ্রনাথ মানুষের মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। যোগাযোগ উপন্যাসে দুটি মানুষ তথা পরিবারের বিপরীত রুচি, শিক্ষা দীক্ষা, ক্ষমতা ও অহংকারের স্বরূপ প্রকাশিত হয়েছে। প্রশ্ন 5, রবীন্দ্রনাথের স্বদেশ চেতনামূলক এবং রোম্যান্টিক উপন্যাসগুলি নিয়ে আলোচনা করো। উত্তর, স্বদেশ চেতনামূলক উপন্যাস। রবীন্দ্রনাথের স্বদেশ চেতনামূলক উপন্যাসগুলি হল গোরা 1910 খ্রিস্টাব্দ, ঘরে বাইরে 1916 খ্রিস্টাব্দ, 4 অধ্যায় 1934 খ্রিস্টাব্দ। মহাকাব্যধর্মী উপন্যাস গোরায় গোরার ভারত জিজ্ঞাসা আসলে রবীন্দ্রনাথের স্বদেশ সন্ধান। ঘরে বাইরে উপন্যাসটি রচিত হয়েছে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে। 4 অধ্যায় উপন্যাসটি সন্ত্রাসবাদী আন্দোলন প্রসঙ্গে রবীন্দ্রনাথের মতাদর্শ খুঁজে পাওয়া যায়। রোম্যান্টিক উপন্যাস। চতুরঙ্গ 1916 খ্রিস্টাব্দ, শেষের কবিতা 1929 খ্রিস্টাব্দ, 2 বোন 1933 খ্রিস্টাব্দ, মালঞ্চ 1934 খ্রিস্টাব্দ হল রবীন্দ্রনাথের লেখা কয়েকটি রোম্যান্টিক উপন্যাস। চতুরঙ্গ উপন্যাসে রবীন্দ্রনাথ অনেক রূপক বা সংকেতের ব্যবহার করেছেন। প্রশ্ন 6, সংক্ষেপে ছোট গল্পকার রবীন্দ্রনাথের পরিচয় দাও। উত্তর, রবীন্দ্রনাথের হাতেই বাংলা ছোট গল্পের প্রকৃত শিল্প রূপটি গড়ে ওঠে। বিষয়বস্তু অনুসারে রবীন্দ্রনাথের ছোট গল্পগুলিকে 5 ভাগে ভাগ করা যায়। 1, প্রেমমূলক গল্প, এক রাত্রি, মাল্যদান, দৃষ্টিদান, মহামায়া, সমাপ্তি, মধ্যবর্তিনী, নষ্টনীড়। 2, সমাজ সমস্যামূলক গল্প। তার সমাজ সমস্যামূলক গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, মাস্টার মশাই, দান প্রতিদান প্রভৃতি। এছাড়া হৈমন্তী, স্ত্রীর পত্র, 1 নম্বর, না মঞ্জুর গল্প, বিচারক, যজ্ঞেশ্বরের যজ্ঞ, দেনা পাওনা প্রভৃতি গল্পে পণপ্রথা, নারীর প্রতি অবহেলা প্রভৃতি নানান সামাজিক ব্যাধি ও কুসংস্কার সমালোচিত হয়েছে। 3, নিসর্গ ও মানব সম্পর্কিত গল্প, অতিথি, বলাই, মেঘ, রৌদ্র, আপদ, পৃষ্ঠা 148। 4, অতি প্রাকৃত গল্প। রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য অতি প্রাকৃত গল্পগুলি হল ক্ষুদিত পাষাণ, নিশীথে, মণিহারা, গুপ্তধন, জীবিত ও মৃত, কঙ্কাল প্রভৃতি। 5, অন্যান্য ধরনের গল্প। এই ধরনের রচনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি প্রভৃতি গল্প। 7, প্রশ্ন 7, রবীন্দ্রনাথের ছোট গল্পের শ্রেণী বিভাগ করো। উত্তর, যথার্থ অর্থে বাংলা ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ সারা জীবন ধরে যে 164টি ছোট গল্প লিখেছেন, রচনার ক্রম অনুযায়ী সেগুলিকে 3টি ভাগে ভাগ করা যায়। 1, হিতবাদী সাধনা পর্ব। হিতবাদী সাধনা পর্ব। এই পর্বের উল্লেখযোগ্য গল্পগুলি হল দেনা পাওনা, পোস্টমাস্টার, অতিথি, ছুটি, কাবুলিওয়ালা, মেঘ ও রৌদ্র, নষ্টনীড়, এক রাত্রি ইত্যাদি। এই পর্বের গল্পগুলিতে বাংলাদেশের প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনের পরিচয় ও সামাজিক ও ব্যক্তিগত নানা সমস্যা ফুটে উঠেছে। 2, ভারতী সবুজপত্র পর্ব। এই পর্বের উল্লেখযোগ্য গল্পগুলি হল দুরাশা, বলাই, শেষের রাত্রি, হালদার গোষ্ঠী, হৈমন্তী, স্ত্রীর পত্র এবং 1 নম্বর। 3, অন্তিম পর্ব।
লিপিকা, সে, গল্পস্বল্প এবং ৩ সঙ্গী, এই 4টি বিচিত্র গল্পগ্রন্থের বৈচিত্র্যময় গল্পগুলি এই পর্বের অন্তর্গত। প্রশ্ন ৮, শরৎচন্দ্রের উপন্যাসগুলির শ্রেণী বিভাগ করো। উত্তর, বিষয়বস্তুর উপর নির্ভর করে শরৎচন্দ্রের উপন্যাসগুলিকে নিম্নলিখিত কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। ১. পারিবারিক উপন্যাস। শরৎচন্দ্রের এই পর্যায়ের উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিন্দুর ছেলে, মেজদিদি, নিষ্কৃতি, বৈকুণ্ঠের বিল ইত্যাদি। ২. প্রেমমূলক উপন্যাস। বড়দিদি, দেবদাস, পরিণীতা, দত্তা, দেনা পাওনা প্রভৃতি উপন্যাস হল শরৎচন্দ্রের বিখ্যাত প্রেমমূলক উপন্যাস। ৩. আত্মজীবনীমূলক উপন্যাস। শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসের মধ্যে এক এবং অদ্বিতীয় হল শ্রীকান্ত। ৪. রাজনৈতিক উপন্যাস। পথের দাবি হল শরৎচন্দ্রের একটি বিখ্যাত রাজনৈতিক উপন্যাস। ৫. মনস্তাত্ত্বিক উপন্যাস। শরৎচন্দ্রের 3টি শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক উপন্যাস হল গৃহদাহ, চরিত্রহীন ও শেষ প্রশ্ন। ৬. সামাজিক উপন্যাস। পল্লী সমাজ শরৎচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস। প্রশ্ন ৯, শরৎচন্দ্রের উপন্যাসের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তর, বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 1876 থেকে 1938 খ্রিস্টাব্দ অবদান অনস্বীকার্য। তাঁর উপন্যাসের প্রধান বৈশিষ্ট্যগুলি হল: ১. দেশপ্রেম এবং অবহেলিত জনগণের প্রতি অকৃত্রিম অনুরাগ। ২. বাঙালির দুঃখ, দারিদ্র্য ও মর্মবেদনাকে চোখের জলে, প্রেমের মাধুর্যে এবং জীবন দর্শনের গভীরতায় রূপায়ণ। ৩. নিষ্ঠুর হৃদয়হীনতাকে অভিযুক্ত করার পাশাপাশি সামাজিক মূঢ়তা ও কুসংস্কারের বিরুদ্ধে এবং দেশপ্রেমের নামে ভণ্ডামির বিরুদ্ধে সোচ্চার। ৪. নারী মনের জটিলতা, তাদের সংস্কার ও প্রেমের দ্বন্দ্ব, যৌথ পরিবারের দৈনন্দিন জীবনচিত্র এবং সেখানে নারীদের স্থানকে তুলে ধরা। ৫. গল্প বলার সহজ সরল অথচ চিত্তাকর্ষক রীতি। প্রশ্ন ১০, গল্পকার হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয় দাও। উত্তর, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 থেকে 1938 কেবল একজন ঔপন্যাসিক নন, ছোট গল্পকার হিসেবেও বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন। গ্রামের অসহায় নিরন্ন প্রান্তিক মানুষের দুর্দশা এবং লাঞ্ছনা তাঁর গল্পের বিষয় হয়ে উঠেছে। শরৎচন্দ্রের প্রথম গল্প মন্দির কুন্তলীন পুরস্কার পেয়েছিল। গল্পগ্রন্থ: মন্দির 1903, বড়দিদি 1907, বিন্দুর ছেলে 1914, দর্পচূর্ণ 1915, অনুপমার প্রেম 1907, আলো ও ছায়া 1917, কাশীনাথ 1917, স্বামী 1918, সতী 1934, অনুরাধা 1934। ছোট গল্প: মহেশ, অভাগীস্বর্গ, বিলাসী, বাল্যস্মৃতি, হরিচরণ, ছবি, মামলার ফল, হরিলক্ষ্মী, অনুরাধা, পরেশ, লালু, ছেলে ধরা, বছর 50 পূর্বের একটা দিনের কাহিনী, দেওঘরের স্মৃতি ইত্যাদি। ছোট গল্পে সীমিত পরিসরকে শরৎচন্দ্র উপেক্ষা করেছেন, এমনকি গল্পের অতর্কিত পরিসমাপ্তি কিংবা অপ্রাপ্তির বোধ তাঁর গল্পে সবসময় আসেনি। একদিকে প্রেমের বিচিত্র জটিল রহস্য, অন্যদিকে পারিবারিক বিরোধ, সংঘর্ষের পটভূমি তাঁর গল্পের বিষয় হয়ে উঠেছে। ঘরোয়া জীবনের চিত্রণে শরৎচন্দ্রের গল্পগুলি তাঁর নিজস্ব রচনা দক্ষতার পরিচয় বহন করে। প্রশ্ন 11, বাংলা ছোট গল্পে পরশুরামের অবদান আলোচনা করো। উত্তর, পরশুরাম 1880 থেকে 1960 খ্রিস্টাব্দ ছদ্মনামে বাংলা কথা সাহিত্যে স্মরণীয় হয়ে আছেন রাজশেখর বসু। 97টি গল্প এবং 9টি গল্পগ্রন্থের রচয়িতা তিনি।
এসব গল্পে চরিত্রের আচার ব্যবহার সংলাপ প্রভৃতির মাধ্যমে অসাধারণ কৌতুক রস সৃষ্টি করেছেন পরশুরাম। গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প, ধুস্তরী মায়া ইত্যাদি গল্প, নীল তারা ইত্যাদি গল্প প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য গল্প সংকলন। মানুষের জোচ্চুরি, ভণ্ডামি প্রভৃতির বিরুদ্ধে পরশুরামের কৌতুককর আক্রমণ শানিত হয়েছে বিরিঞ্চি বাবা, কচি সংসদ, মহাবিদ্যা, উলটপুরাণ প্রভৃতি গল্পে। বিরিঞ্চি বাবা গল্পে সমাজের মধ্যে দীর্ঘকাল ধরে বাসা বেঁধে থাকা ধর্মান্ধতাকে ব্যঙ্গ করা হয়েছে। কচি সংসদে তৎকালীন নতুন ধারার কবিদের মেয়েলিপনাকে কটাক্ষ করা হয়েছে। বিশ্বযুদ্ধোত্তর বাঙালি মধ্যবিত্ত সমাজের আচার আচরণের অসঙ্গতি নিয়ে বৈঠকি মেজাজে পরশুরাম রচনা করেছেন লম্বকর্ণ, দক্ষিণ রায়, স্বয়ংবরা, মহেশের মহাযাত্রা গল্প। জাবালি, পাঞ্চালি, হনুমানের স্বপ্ন, তৃতীয় দূত সভা প্রভৃতি পুরাণ কাহিনী নির্ভর গল্পে আমরা পাই লেখকের সংস্কারমুক্ত আধুনিক কৌতুকময়তা। প্রশ্ন 12। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর: বিভূতিভূষণ যেসব উপন্যাস রচনা করেছেন সেগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কয়েকটি হল পথের পাঁচালী, অপরাজিত প্রথম ও দ্বিতীয় খণ্ড, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, ইচ্ছামতি, অশনি সংকেত ইত্যাদি। বিভূতিভূষণের প্রথম উপন্যাস পথের পাঁচালী 1929 খ্রিস্টাব্দে গ্রাম বাংলার প্রকৃতি, ছোট ছোট সুখ দুঃখ ভরা প্রাত্যহিক জীবন, আরেকটি স্বপ্নময় বালকের বিস্ময়কর কাহিনী। এর পরবর্তী অংশ অপরাজিত 1932 খ্রিস্টাব্দ সহ পথের পাঁচালীকে মহাকাব্যধর্মী উপন্যাস বলা যেতে পারে। আরণ্যক 1939 খ্রিস্টাব্দ উপন্যাসে লেখক বিহারের হাজারিবাগ অঞ্চলের লবটুলিয়া, নাড়া, বৈহারের রুক্ষ প্রকৃতিকে সাহিত্যের বিষয় করে তুলেছেন। দেবযানের কল্পলোকে তিনি খুঁজে নিতে চেয়েছেন জীবনের আনন্দকে। বিশেষ সময়ের পটভূমিতে গ্রামীণ জীবনের ইতিহাস রচিত হয়েছে বিভূতিভূষণের ইচ্ছামতি 1950 খ্রিস্টাব্দ উপন্যাসে। চেনা পৃথিবীর প্রকৃতি জগৎ এবং মনুষ্য হৃদয়কে অবলম্বন করেই তিনি পাঠককুলকে নিয়ে গেছেন রহস্যময় সৌন্দর্যের অমরাবতীতে। প্রশ্ন 13। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পগুলির বিষয়ে আলোচনা করো। উত্তর: রবীন্দ্র পরবর্তী বাংলা কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 থেকে 1950 এক অন্য ধরনের লেখক রূপে দেখা দেন। এই অন্য ধরনের কারণ হল আসন্ন বিশ্বযুদ্ধের সমাজ পরিবেশ তরুণ লেখকেরা যখন রবীন্দ্র বিরোধিতায়, দেশ, মানুষ, ঈশ্বর সম্পর্কে নানাবিধ প্রশ্নে ক্ষতবিক্ষত হচ্ছেন, বিশ্বাসীনতায় ভুগছেন, সেই সময়ে বিভূতিভূষণ পল্লী, গ্রাম, অরণ্য ও নিসর্গ প্রকৃতির মধ্যে বিস্ময় ও মুগ্ধতার নতুন বার্তা শোনালেন। বিভূতিভূষণের প্রথম গল্প উপেক্ষিতা প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। বিভূতিভূষণের প্রকাশিত গল্পের সংখ্যা 224 এবং গল্পগ্রন্থের সংখ্যা 19। গল্পগ্রন্থ: মেঘ মল্লার 1931, মৌরিফুল 1932, যাত্রা বদল 1934, কিন্নর দল 1938, বেনিগির ফুলবাড়ি 1941, নবাগত 1944, উপলখণ্ড 1945, বিধু মাস্টার 1945, ক্ষণভঙ্গুর 1945, অসাধারণ 1946, মুখোশ ও মুখশ্রী 1947, নীলগঞ্জের ফালমান সাহেব 1948,
জ্যোতিরিঙ্গন 1949, কুশল পাহাড়ি 1950 প্রভৃতি। এছাড়া বিভূতিভূষণ শিশু সাহিত্য, ডায়েরি বা দিনলিপি, ভ্রমণ কাহিনী, বিবিধ গ্রন্থ, বারোয়ারি উপন্যাস ইত্যাদি রচনা করেছেন। তার গল্পগুলির মধ্যে উপেক্ষিতা, মৌরি ফুল, ডাইনি ইত্যাদি হল চরিত্র নির্ভর গ্রন্থ। পুঁইমাচা, বাক্সবদল, খুকির কাণ্ড ইত্যাদি কাহিনী নির্ভর গল্প। বৌচণ্ডীর মাঠ, অভিশপ্ত, খুঁটি দেবতা ইত্যাদি গল্পে পাওয়া যায় অলৌকিক রস। মেঘমল্লার নাস্তিক, স্বপ্ন ইত্যাদির মধ্যে রয়েছে রোম্যান্টিকতা। বিভূতিভূষণের ছোট গল্পে পল্লীর গার্হস্থ্য জীবনের ছবি প্রকাশিত হয়েছে, যা আমাদের অতি পরিচিত এবং মানব ধর্মে যা বাস্তব। শুধু প্রকৃতির সংলগ্নতায় নয়, বিভূতিভূষণের চরিত্রগুলো অনেক বেশি প্রাকৃতিক। মানুষ এবং নিসর্গ সেখানে যেন এক বিন্দুতে মিলে গিয়েছে। প্রথাগত জীবনের আড়ালে এক আনন্দময় জীবনকে খোঁজার চেষ্টা করেছেন বিভূতিভূষণ। প্রশ্ন 14। তারাশঙ্করের 3টি উল্লেখযোগ্য উপন্যাসের নাম উল্লেখ করে বাংলা উপন্যাসের ক্ষেত্রে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্টতা নির্দেশ করো, অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 3টি উল্লেখযোগ্য উপন্যাস হল ধাত্রী দেবতা 1939 খ্রিস্টাব্দ, হাঁসুলি বাঁকের উপকথা 1947 খ্রিস্টাব্দ, আরোগ্য নিকেতন 1953 খ্রিস্টাব্দ। তারাশঙ্করের উপন্যাস এক অস্থির সময়ের প্রতিনিধিত্ব করে। জমিদার তন্ত্র ক্রমশ ভেঙে পড়ছে, পুরনো মূল্যবোধের অবক্ষয় দেখা দিচ্ছে, আর তার জায়গা নিচ্ছে নতুন আদর্শ, নতুন সমাজ বিন্যাস। তারাশঙ্করের ধাত্রী দেবতা উপন্যাসে প্রকাশিত হয়েছে এই রূপান্তরের ছবি। দ্বিতীয়ত, তারাশঙ্করের উপন্যাসের বিশেষত্ব তার আঞ্চলিকতায়। রাঢ় অঞ্চলের ভূগোল এবং তার জীবনধারা শিকড় সমেত উঠে এসেছে তারাশঙ্করের রচনায়। হাঁসুলি বাঁকের উপকথা যার উদাহরণ। তারাশঙ্করের 3য় পর্বের উপন্যাসগুলির মধ্যে শ্রেষ্ঠ রচনা আরোগ্য নিকেতন। জীবন ও মৃত্যুর একই সঙ্গে অবস্থান এবং মৃত্যুর হিমশীতল স্পর্শকে অনুভব করার অভিজ্ঞতা এই উপন্যাসে চিত্রিত হয়েছে। প্রশ্ন 15। উদ্ধৃতি শুরু। বাংলা উপন্যাসের বিচিত্র পটভূমিকা রচনায় ঔপন্যাসিক তারাশঙ্কর বিশিষ্ট হয়ে আছেন। উদ্ধৃতি শেষ নারী। বিচিত্র পটভূমিকার উল্লেখ করে এ ধরনের উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর: পুরাতন গ্রামীণ জমিদারি ব্যবস্থা বিদায় নিচ্ছে, আর সেই শূন্যস্থান পূরণ করতে আসছে ধনতান্ত্রিক ব্যবস্থা। সমাজের এই মূলগত পরিবর্তন তারাশঙ্কর অপূর্ব দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন তাঁর বেশিরভাগ উপন্যাসে। এই বিচিত্র পটভূমিকা রচিত হয়েছে তারাশঙ্করের যেসব উপন্যাসে, সেগুলি হল নীলকণ্ঠ 1933 খ্রিস্টাব্দ, ধাত্রী দেবতা 1939 খ্রিস্টাব্দ, কালিন্দী 1940 খ্রিস্টাব্দ, গণদেবতা 1942 খ্রিস্টাব্দ, পঞ্চগ্রাম 1944 খ্রিস্টাব্দ, মন্বন্তর 1944 খ্রিস্টাব্দ, হাঁসুলি বাঁকের উপকথা 1947 খ্রিস্টাব্দ ইত্যাদি। এইসব উপন্যাস একই সঙ্গে বিংশ শতাব্দীর বাঙালির জীবনচিত্রও বটে। পৃষ্ঠা 150। মন্বন্তর উপন্যাসে দুর্ভিক্ষ পীড়িত অস্থিচর্ম বিশিষ্ট জনসাধারণের কলকাতা অভিযান এবং শহর জীবনের নেতিবাচক অভিজ্ঞতা মূর্ত হয়ে উঠেছে। হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসে সমাজে পতিত মানুষদের জীবন প্রণালী, সমাজ ব্যবস্থা, রীতিনীতি, আশা আকাঙ্ক্ষা এবং প্রেম প্রীতি ভালোবাসার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে সমকালীন গ্রাম সমাজের চিত্র। পঞ্চগ্রাম উপন্যাসে ক্ষয়িষ্ণু সামন্ততন্ত্রের অন্তঃসার শূন্যতা গ্রামীণ সমাজকে এক ভয়ঙ্কর পরীক্ষার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে।
অবস্থাপন্ন চাষি পরিবার কিভাবে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে ছন্নছাড়া ভবঘুরের জীবন বেছে নিতে বাধ্য হয়েছে, সেই করুণ কাহিনী বর্ণনা করা হয়েছে নীলকণ্ঠ উপন্যাসে। তবে এই শ্রেণীর শ্রেষ্ঠ উপন্যাস হল গণদেবতা, যেখানে বিংশ শতাব্দীর গ্রাম জীবনের এক মহাকাব্য রচনা করেছেন লেখক তারাশঙ্কর। এই ধরনের উপন্যাসগুলির কোনোটিতে রাঢ় অঞ্চলের পতিত শ্রেণীর মানুষের জীবন যেমন বর্ণিত হয়েছে, তেমনি আবার কোথাও গ্রামের সাধারণ মানুষের সামাজিক সংকটও ফুটে উঠেছে। প্রশ্ন 16, ছোট গল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিচয় দাও। উত্তর, রবীন্দ্র পরবর্তীকালের একজন অসাধারণ কথাকার হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 1898 থেকে 1971। বঙ্কিম রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের বিশেষ উত্তরাধিকার নিয়ে জন্মেছিলেন তিনি। বাস্তবিক তিনি এক ব্যতিক্রমী ঔপন্যাসিক। বীরভূমের রাঢ় অঞ্চলের মাটির গন্ধ গায়ে মেখে সাহিত্যের আসরে নেমেছিলেন তিনি। বিচিত্র মানব গোষ্ঠী, কৌম সংস্কৃতি ও সভ্যতা, তাদের জীবনযাপন, আনন্দ বেদনা, এই অঞ্চলের বিচিত্র রুক্ষ প্রকৃতি, ঐতিহ্য ও কৃষ্টি তাঁর রচনায় সমহিমায় উদ্ভাসিত। কথাকার তারাশঙ্কর কয়েকশো ছোট গল্পেরও সার্থক স্রষ্টা। এই গল্পগুলি 53টি গ্রন্থে সংকলিত হয়। সাহিত্যিক রূপে তাঁর আত্মপ্রকাশ ঘটে ছোট গল্প রচনার সূত্রে। কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল তারাশঙ্করের প্রথম ছোট গল্প রসকলি। তাঁর লেখা উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলির মধ্যে আছে ছলনাময়ী 1936, জলসাঘর 1344 বঙ্গাব্দ, 30 1941, প্রতিধ্বনি 1943, বেদেনী 1347 বঙ্গাব্দ, হারানো সুর 1352 বঙ্গাব্দ, কামধেনু 1355 বঙ্গাব্দ, তারাশঙ্করের শ্রেষ্ঠ গল্প 1354 বঙ্গাব্দ, স্বনির্বাচিত গল্প 1361 বঙ্গাব্দ, বিষপাথর 1364 বঙ্গাব্দ, প্রেমের গল্প 1365 বঙ্গাব্দ, পৌষলক্ষ্মী 1960, গল্প 50 1370 বঙ্গাব্দ, দীপার প্রেম 1373 বঙ্গাব্দ, রহস্যময়ী 1374 বঙ্গাব্দ, এক পশলা বৃষ্টি 1943, গল্প সঞ্চয়ন 1361 বঙ্গাব্দ, বিস্ফোরণ 1362 বঙ্গাব্দ, তারাশঙ্করের প্রিয় গল্প 1360 বঙ্গাব্দ, শ্রী পঞ্চমী 1354 বঙ্গাব্দ, রামধনু 1354 বঙ্গাব্দ, তমসা 1370 বঙ্গাব্দ, একটি প্রেমের গল্প 1371 বঙ্গাব্দ ইত্যাদি। তারাশঙ্করের গল্পে রয়েছে জীবনবোধের ব্যাপ্তি, নাটকীয়তা এবং সমাজের নিম্নস্তরের মানুষের জীবনযাত্রার রূপায়ণ। তার প্রথম দিককার গল্পে যেমন বৈষ্ণব ভাবনার প্রকাশ দেখা যায় রসকলি, রাইকমল, হারানো সুর ইত্যাদি গল্পে, সেরকমই গ্রামীণ জীবনে জমিদারদের অহংকার নিয়ে রচিত জলসাঘর, রায়বাড়ি ইত্যাদি গল্প। বীরভূমের গ্রামীণ সমাজে ব্রাহ্মণ ও অন্তজ উভয় শ্রেণীর ছবি উঠে আসে তারাশঙ্করের লেখায়। তারাশঙ্করের গল্পের প্রধান বৈশিষ্ট্যই হল তার বিষয় বৈচিত্র্য। একদিকে নিটোল কাহিনী এবং কাহিনীতে অনিবার্য গতি, দ্বিতীয়ত ঘটনার মধ্যে চমক ও নাটকীয়তা, তৃতীয়ত চরিত্রের জটিল মনস্তত্ত্ব, এইসব নিয়ে তারাশঙ্করের গল্পগুলি বাংলা সাহিত্যের অসামান্য সম্পদ হয়ে উঠেছে। প্রশ্ন 17, বাংলা কথা সাহিত্যে বনফুলের অবদান আলোচনা করো। উত্তর, ছোট গল্প এবং উপন্যাস রচনা উভয় ক্ষেত্রেই বনফুল ছিলেন সমান স্বচ্ছন্দ ও সাবলীল। তাঁর আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুলের ছোট গল্পগুলি বাহুল্যহীন এবং ব্যঞ্জনাধর্মী। সিরিয়াস বিষয় নিয়ে তিনি যেমন লিখেছেন, তেমনি জীবনের অতি তুচ্ছ বিষয়কে অবলম্বন করেও বহু শিল্প সার্থক ছোট গল্প রচনা করেছেন।
বনফুলের ছোট গল্প সংকলনগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল বাহুল্য 1943 খ্রিস্টাব্দ, বিন্দু বিসর্গ 1944 খ্রিস্টাব্দ, অনুগামিনী 1947 খ্রিস্টাব্দ, উর্মিমালা 1955 খ্রিস্টাব্দ এবং সপ্তমী 1960 খ্রিস্টাব্দ। বনফুলের উপন্যাসের সংখ্যা প্রায় 50। তৃণখণ্ড 1935 খ্রিস্টাব্দ, মৃগয়া 1940 খ্রিস্টাব্দ, সে ও আমি 1943 খ্রিস্টাব্দ, জঙ্গম বর্গীয় যা উয়গয় ম তৃতীয় খণ্ড 3 খণ্ডে 1943 থেকে 1945 খ্রিস্টাব্দ, ডানা ডয়াকার দন্তের নয়াকার ডানা 3 খণ্ড 1948 থেকে 1955 খ্রিস্টাব্দ, স্থাবর 1951 খ্রিস্টাব্দ, ভুবন সোম 1956 খ্রিস্টাব্দ, সীমারেখা 1960 খ্রিস্টাব্দ, হাটে বাজারে 1961 খ্রিস্টাব্দ প্রভৃতি তাঁর বিখ্যাত উপন্যাস। মৃগয়া উপন্যাসের সঙ্গে কাব্য এবং নাটকের শৈলীকে মিশিয়ে দেওয়া হয়েছে। জঙ্গম উপন্যাসে বিবৃত হয়েছে আধুনিক জীবনের বিচিত্র জটিল কাহিনী। মানুষের আদিম মনস্তত্ত্বের সন্ধান পাওয়া যায় স্থাবর উপন্যাসে। ডানা উপন্যাসে লেখকের পক্ষীবিদ্যা বিষয়ক গভীর জ্ঞানের পরিচয় পাওয়া যায়। প্রশ্ন 18, বনফুলের ছোট গল্পের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। উত্তর, সহজ সরল ও বাহুল্য বর্জিত ভাষায় লেখা প্রায় 600 মতো ছোট গল্পের রচয়িতা বনফুল। তাঁর 8টি ছোট গল্প সংকলনের নাম হল উর্মিমালা, অনুগামিনী, সপ্তমী, দূরবীন, মণিহারা, একঝাঁক খঞ্জন, বহুবর্ণ ও বনফুলের নতুন গল্প। তার ছোট গল্পগুলির যেসব বৈশিষ্ট্য খুব সহজেই পাঠকের নজরে পড়ে সেগুলি হল: 1. তীক্ষ্ণ বিচারবোধ, সংযম ও বিশ্লেষণী ক্ষমতায় জীবনকে ঘুরিয়ে ফিরিয়ে তাঁর ছোট গল্পে দেখিয়েছেন। তা নিয়ে কৌতুক করেছেন, ব্যঙ্গের চাবুকে খুলে দিয়েছেন ভণ্ডামির মুখোশ। 2. বনফুলের গল্পে ঘটনার চমৎকারিত্ব থাকলেও চরিত্র সৃষ্টিতেও লেখক ছিলেন মনোযোগী। 3. গল্পের পরিবেশ পরিস্থিতির সৃজনেও দক্ষতা দেখিয়েছেন বনফুল। 4. গল্পের একেবারে শেষে পাঠককে আকস্মিক অভিঘাতে চমকে দেওয়া বনফুলের ছোট গল্পের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। পৃষ্ঠা 151। প্রশ্ন 19, বাংলা কথা সাহিত্যে প্রেমেন্দ্র মিত্রের অবদান আলোচনা করো। উত্তর, আধুনিক কথা সাহিত্যের ক্ষেত্রে প্রেমেন্দ্র মিত্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেনামি বন্দর 1930 খ্রিস্টাব্দ, পুতুল ও প্রতিমা 1932, মৃত্তিকা 1932, মহানগর 1943 প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য গল্প সংকলন। বিষয় হিসেবে কঠোর বাস্তবকে তিনি তুলে ধরেছেন তাঁর ছোট গল্পে। হয়তো, স্টোভ, শৃঙ্খল ইত্যাদি গল্পে রয়েছে মধ্যবিত্তের মূল্যবোধের ভাঙনের ছবি। শুধু কেরানি গল্পে বিবৃত হয়েছে নিম্নবিত্ত জীবনের ব্যর্থতার কাহিনী। পুন্নাম গল্পে বেঁচে থাকার জন্য বিবেকহীন হয়ে ওঠার কাহিনী স্থান পেয়েছে। প্রথম উপন্যাস পাঁক 1926 খ্রিস্টাব্দ, এর মধ্য দিয়েই প্রেমেন্দ্র মিত্র আধুনিক কথা সাহিত্যের জগতে পরিচিত হয়ে ওঠেন। বস্তি জীবনের করুণ অসহায়তা এবং ক্লেদাক্ত গোপনীয়তা এই উপন্যাসের মূল বিষয়। তার মিছিল, কুয়াশা, ভাবিকাল, যোগাযোগ প্রভৃতি উপন্যাসে নাগরিক জীবনের ক্ষোভ ও মনোবেদনা ফুটে উঠেছে। প্রশ্ন 20, প্রেমেন্দ্র মিত্র রচিত 2টি ছোট গল্পের নাম উল্লেখ করে ছোট গল্প রচনায় তাঁর বিশিষ্টতার সম্পর্কে আলোচনা করো। উত্তর, প্রেমেন্দ্র মিত্রের 2টি উল্লেখযোগ্য ছোট গল্প হল শুধু কেরানি এবং পুন্নাম। কবি প্রেমেন্দ্র মিত্র ছিলেন কল্লোল গোষ্ঠীর অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার। তাঁর রচিত উল্লেখযোগ্য ছোট গল্প গ্রন্থগুলি হল বেনামি বন্দর 1930 খ্রিস্টাব্দ,
পুতুল ও প্রতিমা 1931, মৃত্তিকা 1935, পঞ্চস্বর 1934, সপ্তপদী 1953, নানা রঙে বোনা 1960, ধূলি ধূসর 1938 এবং মহানগর 1943। কল্লোল গোষ্ঠীর অন্যান্য লেখকদের মতো তাঁর গল্পেও অবশ্য আমরা পেয়ে যাই কঠিন বাস্তবতা এবং বুদ্ধির প্রখরতা। তাঁর হয়তো, স্টোভ, শৃঙ্খল, মহানগর ইত্যাদি গল্পে রয়েছে মধ্যবিত্তের মূল্যবোধের ভাঙনের ছবি। শুধু কেরানি গল্পে পাই মধ্যবিত্ত সুলভ মানসিকতার করুণ ছবি। পুন্নাম গল্পে রূপায়িত হয়েছে বিবেকহীনতা ও প্রতারণার বিষাদময় রূপ। বিকৃত ক্ষুধার ফাঁদে গল্পে পাই অসহায় বিভৎসতার চিত্র। তেলেনাপোতা আবিষ্কার গল্পে পাওয়া যায় মধ্যবিত্ত মানসিকতার এক গল্পকথককে, যিনি এক অদ্ভুত কাপুরুষতা ও স্বার্থপরতার বশবর্তী হয়ে অতি সহজেই ভুলে যেতে পারেন একটি অসহায় মেয়েকে দেয়া তার প্রতিশ্রুতির কথা। শৃঙ্খল গল্পে রয়েছে মৃত দাম্পত্য জীবনের বাধ্যতামূলক ভার বহনের করুণ চিত্র। আশ্চর্য সহজ এক অনাড়ম্বর ভাষায় প্রেমেন্দ্র মিত্র তাঁর গল্পে কঠোর বাস্তবকেই প্রধান অবলম্বন করলেও তাঁর রচনায় আমরা একটি আশাবাদী দৃষ্টিভঙ্গির সাক্ষাৎ পেয়ে যাই। প্রশ্ন 21। বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের স্থান নির্দেশ করো, অথবা বাংলা উপন্যাস রচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্যগুলির উল্লেখ করো। উত্তর: ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখক জীবনের প্রথম পর্ব ফ্রয়েড প্রভাবিত আর দ্বিতীয় পর্ব মার্কস প্রভাবিত। তাঁর কাব্যগুণান্বিত দিবারাত্রির কাব্য 1935 খ্রিস্টাব্দ উপন্যাসকে বলা হয়ে থাকে জটিল কুটিল মননের আশ্চর্য শিল্পরূপ। হেরম্ব সুপ্রিয়া আনন্দের ত্রিমুখী টানাপোড়েনে মানসিক দ্বন্দ্ব এই উপন্যাসে বিস্তার লাভ করেছে। পুতুল নাচের ইতিকথা 1936 খ্রিস্টাব্দ উপন্যাসটিতে মানিক বন্দ্যোপাধ্যায় পাওদিয়া নামে একটি গ্রামের জীবনযাত্রা প্রণালী এবং তৎকালীন পল্লী সমাজের একটি বিশেষ রূপ প্রকাশ করেছেন। 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা তীরবর্তী জেলে পাড়ার মাঝিদের দুঃসাহসিক জীবন সংগ্রামের বর্ণনা আর পূর্ববঙ্গীয় কথ্য ভাষার সুষ্ঠু প্রয়োগ এই উপন্যাসটিকে বিশিষ্ট করে তুলেছে। দ্বিতীয় পর্বে প্রকাশিত শহরতলী 1940 থেকে 41 খ্রিস্টাব্দ উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন পুঁজিপতি আর মেহনতি মানুষের দ্বন্দ্বের চিত্র। সোনার চেয়ে দামি, চিহ্ন, ইতিকথার পরের কথা ইত্যাদি উপন্যাসে সেই মার্ক্সীয় জীবন দর্শনেরই প্রকাশ ঘটেছে। প্রশ্ন 22। গল্পকার হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য জগতে প্রথম আবির্ভাব ছোট গল্পকার হিসেবে। অতসী মামি তার প্রথম ছোট গল্প। কল্লোলের কুলবর্ধন মানিকের জীবনের অভিজ্ঞতা, সমাজবোধ, সমকাল সম্পর্কে সচেতনতা, মানুষ সম্পর্কে আশ্চর্য কৌতূহল তাকে ছোট গল্পকার হিসেবে স্বাতন্ত্র্য দিয়েছে। বাংলা ছোট গল্পের বিষয় পরিধি বৃদ্ধিতে তার ভূমিকা বিস্ময়কর। উপন্যাসের মতোই ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় এক স্বতন্ত্র ব্যক্তিত্ব। বিচিত্রা পত্রিকায় তার প্রথম গল্প অতসী মামি ও অন্যান্য গল্প প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের সংখ্যা প্রায় 200 এবং গল্প গ্রন্থের সংখ্যা 16। গল্পগ্রন্থ: অতসী মামি ও অন্যান্য গল্প 1935, প্রাগৈতিহাসিক 1937, মিহি ও মোটা কাহিনী 1938, সরীসৃপ 1939, বউ 1940, সমুদ্রের স্বাদ 1943, ভেজাল 1944, হলুদ পোড়া 1945, আজকাল পরশুর গল্প 1946, পরিস্থিতি 1946, খতিয়ান 1947, মাটির মাসুল 1948,
ছোট বড় 1948, ছোট বকুলপুরের যাত্রী 1949, লাজুকলতা 1954 প্রভৃতি। স্বপ্নভঙ্গ, হতাশা এবং নিঃসঙ্গতা বোধ তাঁর গল্পে বারে বারে এসেছে। ভদ্র মধ্যবিত্ত জীবনের আপাত ভদ্রতার আড়ালে যে হিংস্র স্বরূপ আছে তাকে উদ্ঘাটন করেছেন গল্পকার। আবার রাজনৈতিক সামাজিক অস্থিরতা, আকাল, দাঙ্গা, রেশন, লঙ্গরখানা, ব্ল্যাক মার্কেট অধ্যুষিত পরিবেশে মানুষের যে জীবন সংগ্রাম তাকেও মানিক রূপ দিয়েছেন তার ছোট গল্পে। প্রশ্ন 23, সূচনাকালে বাংলা শিশু সাহিত্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করো। উত্তর: অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বাংলায় শিশু সাহিত্য প্রায় কিছুই রচিত হয়নি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পর এদেশে শিশু পাঠ্য লেখার প্রথম প্রয়াস লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন মদন মোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা গ্রন্থের কথা, পৃষ্ঠা 152। শিশুদের অক্ষর পরিচয়ের জন্য বিদ্যাসাগর লিখলেন বর্ণ পরিচয়। তাদের নৈতিক চরিত্র দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার প্রয়োজনে এরপর তিনি স্কুল পাঠ্য হিসেবে রচনা করলেন আখ্যান, মঞ্জরি, বোধোদয়, কথামালা প্রভৃতি। অক্ষয় দত্তের চারুপাঠও এই প্রসঙ্গে উল্লেখ্য। শিশুদের অক্ষর পরিচয়কে আরও আনন্দময় করে তুলতে যোগীন্দ্রনাথ সরকার তাঁর বইকে করে তুললেন সচিত্র। তাঁর রচিত কয়েকটি বিখ্যাত গ্রন্থ হল হাসি খুশি, হাসি রাশি, ছবি ও গল্প, হাসি খেলা। লক্ষণীয়, প্রথম পর্যায়ে শিশুদের বইগুলি কিন্তু মোটেও মৌলিক ছিল না। তা ছিল নানা লোককথা বা সংস্কৃত, ইংরেজি বা হিন্দি গ্রন্থের অনুবাদ। বর্ণনাধর্মী প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1, বঙ্কিমচন্দ্রের সামাজিক ও পারিবারিক সমস্যামূলক উপন্যাস এবং তত্ত্বমূলক ও দেশাত্মবোধক উপন্যাসগুলি আলোচনা করো। উত্তর: সামাজিক ও পারিবারিক সমস্যামূলক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের সামাজিক ও পারিবারিক সমস্যামূলক উপন্যাসগুলি হল বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, ইন্দিরা, রজনী এবং রাধারানী। সমাজ ও পরিবারের নানান সমস্যা, সমাজের সঙ্গে ব্যক্তির দ্বন্দ্ব, নরনারীর সম্পর্কে জটিলতা এইসব উপন্যাসে চমৎকারভাবে ধরা পড়েছে। তত্ত্বমূলক ও দেশাত্মবোধক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের তত্ত্বমূলক ও দেশাত্মবোধক উপন্যাসগুলি হল আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম। আনন্দমঠ উপন্যাসে ব্যবহৃত বন্দে মাতরম সঙ্গীতটি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অন্যতম প্রেরণা হয়ে উঠেছিল। দেবী চৌধুরানীতে গীতার নিষ্কাম কর্ম ও অনুশীলন তত্ত্বের আদর্শ অনুসৃত হয়েছে। প্রশ্ন 2, উপেন্দ্রকিশোর থেকে আধুনিক পর্যন্ত শিশু সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর: বাংলা শিশু সাহিত্যকে সাবালক করার প্রথম কাণ্ডারি হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। টুনটুনির কথা, পান্তা বুড়ি, সাক্ষী শেয়াল প্রভৃতি কালজয়ী শিশু সাহিত্যের রচয়িতা তিনি। তার রচনার প্রধান বৈশিষ্ট্য হল নানা উপকথা, রূপকথা বা লোককথাকে তিনি বাঙালি শিশু মনের উপযোগী ভাব ভাষা দিয়ে লিখতে পেরেছিলেন। তার পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ শিশু সাহিত্য রচয়িতা হলেন তার পুত্র সুকুমার রায়। সুকুমার রায়ের আবোল তাবোলের নাম শোনেনি এমন বাঙালি শিশু নেহাতি বিরল। ননসেন্স ভার্সের এমন দৃষ্টান্ত বিশ্ব সাহিত্যেও তুলনাহীন। রায়চৌধুরী পরিবারের অন্যান্য শিশু সাহিত্য রচয়িতাদের মধ্যে আলাদাভাবে উল্লেখ করতে হয় সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, লীলা মজুমদার ও সত্যজিৎ রায়ের কথা। লীলা মজুমদারের প্রদীপিসির বর্মী বাক্স বা সত্যজিৎ রায়ের ফেলুদা এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি হল কালজয়ী সৃষ্টি। এছাড়া বিখ্যাত শিশু সাহিত্যের মধ্যে উল্লেখ করতে হয় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলির কথা। রবীন্দ্রনাথের শিশু, শিশু ভোলানাথ বা খাপছাড়া,